সকল কেকেআর সমর্থকদের উদ্দেশ্যে একটা কথাই আমি প্রথমে বলবো যে তোমরা যতই ক্যালকুলেশন করো না কেন যে রাজস্থানকে একটা ম্যাচ হারতে হবে, পাঞ্জাব যদি একটা ম্যাচ হারে তাহলে খুব ভালো হয়, তাহলেই কেকেআর দল নক আউট খেলবে। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। এই দুটো তো আছেই, ক্যালকুলেশন আছেই, তার সঙ্গে আরেকটা বিষয় মানতে হবে, যেটা হলো কেকেআর দলকে দুটো ম্যাচ জিততে হবে। যে দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ আছে আজকে মুম্বাইয়ের বিরুদ্ধে, আর মুম্বাইয়ের বিরুদ্ধে কিন্তু কেকেআরের রেকর্ড খুব একটা ভালো নয়। তারপরের খেলাটা আছে বোধহয় দিল্লির সঙ্গে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে আজকের কিছুক্ষণ পরেই কেকেআর দল খেলতে নামতে চলেছে সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচ, সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ এই মরশুমের। প্রথমে যা হয়ে গেছে বাদ দাও, এই মুহূর্তে যে একটা ভালো রিদিমে রয়েছে সেইখান থেকে পরপর দুটো ম্যাচ যদি কেকেআর দল জিততে পারে, আজকের ম্যাচটা এবং তার পরের ম্যাচটা, তাহলে কেকেআর দল 15 পয়েন্টে যাবে। তো সেই 15 পয়েন্টের সুবাদে অনেক কিছু হতে পারে। তো চলো এই ভিডিওতে আজকের খেলাটা নিয়ে ছোট করে আলোচনা করা যাক, যেখানে কোন প্লেয়ার খেলবে কোন প্লেয়ার খেলবে না, কি হতে পারে সেই সব নিয়ে। তো প্রথমে কথা হলো কেকেআর দলকে ম্যাচটা জেতার জন্য নামতে হবে, এটা স্বাভাবিক। মানে এখানে কোনো কম্প্রোমাইজের জায়গায় নেই। মুম্বাই অবশ্যই কঠিন প্রতিপক্ষ কেকেআরের জন্য। যদিও এই মরশুমে মুম্বাই খুব একটা ভালো ফলাফল কিছু করতে পারেনি, কিন্তু হঠাৎ করে এই ম্যাচে মুম্বাইয়ের জন্য সমস্ত প্লেয়ার অ্যাভেলেবেল হয়ে গেছে। রোহিত শর্মা, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, মানে আলাদাই একটা কি চলছে আমি জানি না। কয়েকটা ম্যাচে তারা খেলছিল না, অনেক সমস্যা ছিল, কিন্তু হঠাৎ করে কেকেআরের বিরুদ্ধে তারা সবাই চলে এসেছে, তারা সবাই খেলবে। তো এর ফলে কেকেআরের কাছে মুম্বাইয়ের দলটা আরও বেশি শক্তিশালী হয়ে গেল। তবে এই মুহূর্তে কেকেআর দল যে ফর্মে আছে, বিশেষ করে কেকেআর দলের ওপেনার ফিন অ্যালেন, সেদিক থেকে এটা আশা করা যায় যে কেকেআর দল একটা ভালো ফলাফল করবে। আশা করার থেকেও বড় কথা, আমরা এটা বিশ্বাস রাখতে পারি, কারণ প্রথমে বিশ্বাস, তারপরে অন্য কিছু। তো এবার কথা হলো এই ম্যাচে কেকেআর দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে। দেখো, এই ম্যাচে কেকেআর দলের প্লেইং ইলেভেন সঠিকভাবে প্রেডিক্ট করা খুব মুশকিল। দুটো প্লেয়ারকে নিয়ে কনফিউশন চলছে, একটা হলো মাথিসো পাথিরানা এবং আর একটা প্লেয়ার হলো বরুণ চক্রবর্তী। তো এই দুটো প্লেয়ারের জায়গায় কে কে খেলবে। দেখো, মাথিসো পাথিরানার জায়গায় একটা প্লেয়ার আনা যেতে পারে, যে হলো ব্লেজিং মুজরাবানি। এবার যদি তুমি ব্লেজিং মুজরাবানিকে না আনো, তাহলে তুমি কাকে আনবে? তাহলে তোমার কাছে একটা পেস বোলিংয়ের অপশন কমিয়ে দিতে হবে। সেই বিদেশির জায়গায় তুমি যদি একটা কি বলবো, কঠিন সিদ্ধান্ত নাও, একটা সাহসী সিদ্ধান্ত নাও, যেটা হলো মনীষ পান্ডেকে ড্রপ করে দাও, মনীষ পান্ডের জায়গায় খেলাও ক্যাপ্টেন আজিঙ্কে রাহানেকে, ওপেন করো ফিন অ্যালেনের সঙ্গে টিম সেপাটকে। হতে তো পারে এটা একটা ভালো জুটি। ওয়ান ডাউন আঙ্ক্রিস রঘুবংশী খেলছে, খেলুক। টু ডাউন যেমন ক্যামেরন গ্রিন খেলছে, খেলুক। সেইভাবে মনীষ পান্ডের ব্যাটিংটা কাজেও লাগছে না, ব্যাট তো করতেই লাগছে না তাকে, আর আজিঙ্কে রাহানের ব্যাটিংও কাজে লাগছে না। তাই আজিঙ্কে রাহানে ওই জায়গায় খেলুক, আর যখন আজিঙ্কে রাহানে ব্যাট করবে তার বোঝা যাবে যে কেকেআর দলের ব্যাটিং কোল্যাপস করে গেছে, টপ অর্ডার। তো সেক্ষেত্রে আজিঙ্কে রাহানের ব্যাটিংটা লাগবেই লাগবে। তো এইটা একটা করা যেতে পারে। আর নয়তো ব্লেসিং মুজরাবানিকে আনা যেতে পারে, এটা একটা অপশান। এবার হলো বরুণ চক্রবর্তীর জায়গায় কে খেলবে। দেখো, বরুণ চক্রবর্তীর জায়গায় কিন্তু দাক্স কামরা একটা ভালো অপশান আছে, প্রশান্ত সোলাঙ্কি একটা ভালো অপশান আছে। তবে আমি প্রশান্ত সোলাঙ্কির থেকে আগে দাক্স কামরার দিকে যাব, কারণ দাক্স কামরা কিন্তু ব্যাটটাও করতে পারে বলের সঙ্গে, এটা একটা পজিটিভ দিক। এবার পাওয়ার প্লেটাকে কীভাবে ব্যবহার করবে, সেটা একটা বড় দায়িত্ব থাকছে ক্যাপ্টেনের ওপরে। তবে আমি একটা রিকোয়েস্ট করবো ভাই, যেন ভৈভব আরোরাকে না নেওয়া হয় দলে। ভৈভব আরোরা আমার একদমই পছন্দ হচ্ছে না। একটা ম্যাচ ভালো বল করেছে, কি দুটো ম্যাচ ভালো বল করেছে, এবার সব ম্যাচ ঝোলাতে থাকবে। মোটামুটি 48-50 রান করে বাঁধা। কার্তিক ত্যাগী একটা ভালো রিদিমে বল করছে। প্রত্যেক ম্যাচ তোমরা যদি ভালো করে খেয়াল করো, ফার্স্ট ব্রেক থ্রুটা কিন্তু কার্তিক ত্যাগী দিচ্ছে, তারপর অন্যান্য বোলাররা আসছে, তারা এসে উইকেট নিচ্ছে। অনুকূল রয় একটা ভালো অপশান থাকবে, সুনীল নারিন একটা ভালো অপশান আছে, সৌরভ দুবে একটা ভালো অপশান আছে। এইভাবে যদি সঠিকভাবে টিমটাকে নিয়ে যাওয়া যায়, আজকের ম্যাচটা কিন্তু কেকেআর জিততেই পারে। আজকের ম্যাচটা জিতুক, তারপরের ম্যাচটা জিতুক, তারপরে আমরা হিসাব করব যে কোন দল জিতবে কোন দল হারবে। এখনও পর্যন্ত কেকেআর দলের কাছে সবটা নেই। রাজস্থানকে একটা ম্যাচ হারতেই হবে যেভাবে হোক। রাজস্থানের এর পরের ম্যাচটা পড়ে আছে মুম্বাইয়ের সঙ্গে, রাজস্থানকে সেই ম্যাচটা হারতেই হবে, তবেই কেকেআর দল 15 পয়েন্ট পেয়ে নক আউটে যেতে পারবে। আর এই যে পাঞ্জাব এখন 13 পয়েন্টে রয়েছে, পাঞ্জাবের একটা ম্যাচ আছে, আর পাঞ্জাবের সেই ম্যাচটা পড়ে আছে কিন্তু লখনৌয়ের বিরুদ্ধে। এবার দেখো, লখনৌ পাঞ্জাবকে হারাতে পারবে কি পারবে না সেই নিয়ে কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই পাঞ্জাবেরও 15 পয়েন্ট হবে, আর কেকেআরেরও 15 পয়েন্ট হবে। এবার যদি কেকেআর দল এই দুটো ম্যাচ বেশ ভালো ব্যবধানে জিততে পারে, নেট রান রেটটা অনেকটা বাড়িয়ে নিতে পারে, তাহলে কিন্তু এই 15 পয়েন্ট নিয়ে পাঞ্জাবের আগে কেকেআর দল নক আউটে পৌঁছাতে পারবে।
তো সব কিছুর মধ্যে একটা জিনিস ভাবতে হবে, আগে কেকেআর দল 15 পয়েন্টে পৌঁছাক, তারপর অন্যান্য হিসাব দেখা যাবে। কারণ এই মরশুমে কেকেআর দল যেভাবে স্টার্ট করেছিল সেদিক থেকে কখনোই মনে হয়নি যে কেকেআর দল এইরকম একটা জায়গায় আসতে পারে। মনে হচ্ছিল হয়তো সবার শেষেই শেষ করবে। এক সময় তো মনে হচ্ছিল মানে আইপিএলের সব থেকে কম পয়েন্ট পাওয়া যে দল সেটা মানে 4 পয়েন্ট ছিল, যে 4 পয়েন্ট ক্রস করতে পারবে, তো অ্যাটলিস্ট সেটা পেরেছে। মানে ভয় ধরে গেছিলো মাঝখানে যেভাবে খেলছিল, মাঝখানে না মানে মরশুমের শুরুর দিকে। আপাতত এইটুকুই আশা রাখবো যে আজকের ম্যাচটা জিতুক, তারপরে পরবর্তী ভাবনা ভাবা যাবে। যাই হোক, এইটুকুই মতামত আমার, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কি মতামত কমেন্টের মাধ্যমে জানিও, এবং এর পরবর্তীতে এই সমস্ত আপডেট আরও বেশি বেশি করে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।